হ্যালো সিস্টার এন্ড ব্রাদার, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে এমন একটা এক্সপ্লেন নিয়ে আসলাম যেটা দেখে প্রথমে আমার কান্না চলে আসছিল। তো চলুন শুরু করা যাক। এর শুরুতে আমরা ইউসি নামে একজন ছেলেকে দেখতে পাই। ইউসি অনেক ঘুরতে ভালোবাসেন, তিনি অ্যামাজন জঙ্গলে যেতে ভালোবাসেন। অ্যামাজন জঙ্গলে পৌঁছানোর আগে কাছের একটি এলাকায় চলে যান। এই এলাকায় প্রচুর পর্যটক ক্যাম্পিং করতে আসে। এখানে ইউসি মার্কস নামে একটি ছেলেকে দেখতে পাই। তিনি ইউসির মতো ভ্রমণ করতে পছন্দ করতেন, আর এই ভালোবাসা তাদের ভালো বন্ধু বানিয়েছে। মার্কস ইউসিকে কেভিন নামে তার অন্য বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়। তিনি একজন ফটোগ্রাফার এবং এই সম্পর্কে তিনি জঙ্গলে যেতে পছন্দ করেন। কই আবেগ এবং কাজের কারণে এই তিনজন শীঘ্রই ভালো বন্ধু হয়ে ওঠে এবং তারা একটি খুব ভালো দল হয়ে ওঠে। এই লোকেরা অনেক দিন ধরে এখানে ক্যাম্প করে এবং প্রচুর উপভোগ করে। একদিন যখন ইউসি এই শহরে একা ঘুরে বেড়াচ্ছিল, এক অপরিচিত লোকের সাথে দেখা হলো। আশ্চর্যজনকভাবে তিনি ইউসি এর নাম জানতেন। তিনি ইউসিকে জিজ্ঞেস করলেন, আপনি কি অ্যামাজন জঙ্গলে যেতে পছন্দ করেন? আমি জানি আপনি সেখানে যেতে আগ্রহী এবং আমি আপনাকে সাহায্য করতে পারি। কার্ল ইউসিকে বললেন, জঙ্গলের মাঝখানে একটি ভারতীয় উপজাতি বাস করে। তারা বন্য মানুষ এবং তাদের সম্পর্কে কেউ জানে না। ইউসি এটা শোনার পর আরো উত্তেজিত হয়ে উঠলেন, কারণ তিনি বন্য মানুষের সাথে দেখা করতে খুব আগ্রহী ছিলেন। কার্ল ইউসিকে বললেন, আপনি যদি তাদের সাথে দেখা করতে চান, সেখানে যেতে চান, আমি আপনাকে সাহায্য করতে পারি। ইউসি অ্যাডভেঞ্চারে যেতে খুব আগ্রহী ছিলেন। চিন্তা না করে সে বুঝতে পারল না কেন কার্ল তার প্রতি এত সদয় ছিলেন। তিনি একজন অপরিচিত এবং তিনি কিভাবে ইউসিকে জানেন। এসব কিছু না ভেবে সে কার্লের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার চেয়েও বড় কথা, সে তার দুই বন্ধুকে তার সাথে যাওয়ার জন্য রাজি। পরের দিন এই তিনজন গিয়ে আবার কার্লের সাথে দেখা করে। কার্ল এবার জঙ্গলের মানচিত্র নিয়ে আসে এবং জঙ্গলে মানচিত্র দেখাতে গিয়ে তিনি জানান এই উপজাতির বসবাসের জায়গা যেতে তাদের 3 থেকে 4 দিন সময় লাগবে। তারা বন্য মানুষ এবং আগে তারা একটি বিমানে ভ্রমণ করতে যাচ্ছিল। তারা প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে যাত্রা শুরু করে। তারা যখন বিমানে করে জঙ্গলের কাছে পৌঁছালো তখন সকাল হয়ে গেছে। তারা সারাদিন জঙ্গলে পায়ে হেঁটে ঘুরে বেড়াত এবং রাতে ক্যাম্প করে ঘুমিয়েছিল। যখন মধ্যরাত পেরিয়ে গেল তখন তাদের চোখ খুলে গেল কারো চিৎকারের শব্দে। তারা শুনতে পেরেছিল যে এটি মার্কসের কণ্ঠ। তার মাথায় একটি পোকা কামড়েছিল। যাই হোক, এই পোকা বিষাক্ত ছিল না, তাই কোনো সমস্যা ছাড়াই পরের দিন সকালে আবার যাত্রা শুরু করলো। তারা সারাদিন তাদের যাত্রা চালিয়ে যায়, আর সন্ধ্যা হলেই এখানে প্রবল বৃষ্টি শুরু হয়। তারা বৃষ্টির মধ্যে যাত্রা শুরু করেছিল, কারণ থামলে হয়তো অসুস্থ হয়ে পড়তেন। অবশেষে এমন এক জায়গায় পৌঁছে গেল যেখানে কিছু লোক বাস করত, কিন্তু এরা বন্য মানুষ ছিল না, এরা ছিল সাধারণ মানুষ। আর এটি ছিল গ্রামের মতো জায়গা, তাই সবাই তাদের ভালোভাবে স্বাগত জানায়। তাদের খাবার ও আশ্রয় দেওয়া হয়েছে এবং তারা সবাই তাদের সাথে ভালোভাবে চলল, কারণ তারা সবাই কালকে প্রথম থেকেই চিনত। ইউসি এবং তার সঙ্গীরা জানতে পারলো কাল এখানে আসছে। পরের দিন এই লোকেরা ও আসে এবং তাদের যাত্রা শুরু করে। পথে আজকাল তাদের সামনে একটি বানর শিকার করেছিল। এখান থেকে কিছু শিকার করা বেআইনি ছিল। এই মানুষগুলো একটু ভয় পেয়ে গেল। কাল হাসতে শুরু করলো এবং সেখান থেকে চলে গেল। না চাইলেও তারা পেছন হাঁটতে থাকে এবং রাতে তারা আবার ক্যাম্প স্থাপন করে। পরের দিন সকালে তারা আবার যাত্রা শুরু করে। ভ্রমণের সময় মার্কস হাঁটতে পারছিল না। তখন তার পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছিল এবং তার জন্য হাঁটতে অসুবিধা হচ্ছিল। তখন কাল তার জুতা খুলে তাকালো। মার্কসের পায়ের সম্পূর্ণ আঘাত লেগেছে আর সুস্থ হতে তার প্রায় 4 দিন সময় লাগবে। কাল তাদের পরামর্শ দেয় যে আমাদের এখানে 4 দিন ক্যাম্প করা উচিত, কিন্তু ইউসি এবং তার সঙ্গীরা বন্য লোকের দেখতে খুব আগ্রহী ছিল। অন্য বন্ধু, তিনি একজন ফটোগ্রাফার ছিলেন, তাকে তারা জানালেন এই সমস্ত অ্যাডভেঞ্চার সম্পর্কে লিখতে হবে। কোনো মূল্য থামতে প্রস্তুত ছিল না। এই মানুষগুলো নতুন পথ খুঁজছে। পরামর্শ দেয় যে আমরা একটি নৌকা তৈরি করি এবং যদি আমাদের যাত্রা শুরু করি। কাল এতে রাজি হচ্ছিল না। পথটি খুবই বিপজ্জনক ছিল। নদী খুব দ্রুত কিন্তু এবং এক গুয়ে শুয়েছিলেন। তখন তাদের রাজি হতে হয়েছিল। এরপর সবাই মিলে একটি নৌকা তৈরি করে তাদের মালপত্র সেই নৌকায় নিয়ে আসেন এবং নদী দিয়ে যাত্রা শুরু করে। তাদের অধিনায়ক ছিলেন কার্ল। কার্লই একমাত্র জানতো যাওয়ার পথ। এর জন্য তাদের যাত্রা সহজ ছিল, কিন্তু কিছুক্ষণ পর নদীতে শুরু হলো ঢেউ। তাদের ভারসাম্য নষ্ট করতে থাকে
কাল ভেবেছিল যে তারা নৌকাটি একপাশে রাখা উচিত, কিন্তু কেভিন তখনও চাচ্ছিল যে সে যেন জলের স্রোতে। এখানকার বিপদের কথা জানতেন না। কাল এবং ইওসির মধ্যে একটি যুদ্ধ হয়। অনেক কষ্টে তাকে থামায় এবং নৌকাটি তীরে নিয়ে যায়। তারা এখানে একটি শিবির স্থাপন করে। ক্যাম্প স্থাপনের পর কাল সিদ্ধান্ত নেয় তারা সারা রাত এই ক্যাম্পে থাকবে এবং পরের দিন সকালে তারা যাত্রা শুরু করবেন। এরপরে তারা পানির মধ্য দিয়ে ভ্রমণ করার ইচ্ছা ছিল না নিলেন, তখন তিনি পায়ে হেঁটে ভ্রমণ করবেন। ও কেভিন এই সিদ্ধান্তের বিপক্ষে ছিলেন। তাদের এখন সুবিধা হচ্ছে। তারা ভেবেছিল জলের মধ্যে দিয়ে যাতায়াত করা উচিত। এ লোকেরা এখন মার্কসের কাছে পরামর্শ চাই। মার্কসের পা এখন ঠিক আছে। তিনি কার্লের সঙ্গে পায়ে হেঁটে ভ্রমণ করার সিদ্ধান্ত নেন, কারণ তিনি জানতেন যে কার্ল জানত কিভাবে বাঁচতে হয়। ব্যাপারে তিনি তাকে সাহায্য করতে পারে। মনের মানুষ দুটি দলে বিভক্ত ছিল। এখন তাদের মানচিত্র দেখালো। সিদ্ধান্ত নিল যে 3 দিন পরে তারা জঙ্গলের একটি বিশেষ স্থানে দেখা করবে। এখন পরের 3 দিন কার্ল এবং মার্কস পায়ে হেঁটে যাত্রা করতেছিল। ইওসি এবং কেভিন একটি নৌকায় ভ্রমণ করতে যাচ্ছিল। যাই হোক, যাত্রা শুরু করা যাক। প্রথমে নদীতে যাতায়াত ছিল সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু তখন নদী ঝড় ওঠে। ওটাই শক্তিশালী ছিল যে তাদের নৌকার ভারসাম্য রক্ষা করা তাদের পক্ষে কঠিন ছিল। নৌকা তাদের ভাসিয়ে নিয়ে যায়। ক্রমে নদীর সামনে একটি বিশাল পাথর ছিল, এগিয়ে যাওয়া থেকে রক্ষা করে। তাদের নৌকার সাথে ঝুলছিল। সঠিক সময় সিদ্ধান্ত না নিলে প্রাণ হারাতে পারত। ইওসি খুব নার্ভাস ছিল। তিনি সিদ্ধান্ত নিতে সক্ষম হয়নি। কেভিন তাকে বলে, শোনো ইওসি, আমি লাফ দিয়ে সাঁতার কাটতে যাই। কাটানোর পর আমি দড়ি ছুড়ে দেব, তুমি এসো। ইওসি এর জন্য প্রস্তুত ছিল না। তখন কেভিন তাকে উৎসাহিত করে প্রবল সাহস নিয়ে নদীতে ঝাঁপ দেন। এখানে শুরু হয় মুভির আসল টুইস্ট। পরিশ্রমের পর এগিয়ে পৌঁছায়। দিকে দড়ি ছুড়ে পৌঁছানোর আগেই পানির স্রোত উল্টো দিতে শুরু করে। পানির উল্টো প্রবাহের কারণে ইওসি পানিতে পড়ে যান এবং জল দ্রুত ইওসিকে এখান থেকে নিয়ে গেল। তার চোখকে বিশ্বাস করতে পারছে না। তিনি এই সব পরিকল্পনা করেননি। সে 1 সেকেন্ডের মধ্যে তার বন্ধুর জীবন বাঁচাতে যাচ্ছিল, কিন্তু তখনই তিনি ইওসিকে দেখতে পারবেন না। চিৎকার করে ইওসিকে ডাকলেন, কিন্তু এখন কিছুই করা যাচ্ছিল না। কেটে লাগলো। কিছুক্ষণ পর দেখা গেল ইওসি পানির স্রোতে ভেসে তীরে আছে। কি করবেন বুঝতে পারছিলেন না। সে নদীর দিকে তাকালো। সঙ্গে তার ব্যাগও আসছিল। তিনি তার ব্যাগটি ধরে সেখান থেকে বাইবেলটি পড়তে শুরু করলেন। কাল এই ব্যাগে কিছু বড়িও রেখেছিলেন। এটি একটি বেঁচে থাকার ওষুধ ছিল। এটা তাকে শক্তি দিয়েছে। ইওসি একটি ট্যাবলেট খায়। এখানে সে একা জঙ্গলে তার যাত্রা শুরু করে। তার বন্ধুকে পাওয়ার আশায় অনেকক্ষণ জঙ্গলে ঘোরাঘুরি করার পরও যখন এখান থেকে বেরোনোর কোনো আশা দেখতে পেল না, সে কালের দেওয়া মানচিত্রটি বের করে মানচিত্র থেকে দিক নির্দেশনা দেখে আবার যাত্রা শুরু করলো। পথে তিনি একটি ফলের গাছ দেখতে পেল। কিছু খায়নি সে। অবশেষে তিনি গাছে আরোহণ করলেন এবং তিনি ফলটি তোলার চেষ্টা করলেন। সেখানে বসে থাকা সাপটি ইতিমধ্যে তাকে কামড় দিয়েছে। সাপের আক্রমণে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তার কোনো ক্ষতি হয়নি। সাপটিও নেমে আসে, তাই ইওসিও পাথর দিয়ে সাপটিকে আক্রমণ করে মেরে ফেলে এবং তিনি তা খেয়ে ফেললেন। এত কিছুর পর সে রাতে বিশ্রামের কথা ভাবল। আর রাতে আওয়াজে চোখ খুলল। সে ছিল মার্কের কণ্ঠস্বর। সে চোখ খুলল যেতে মার্ক সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এবং আমরা জানতে পেরেছি যে এটা ছিল তার মায়া। এতদিন একা থাকাই পাগল হয়ে যাচ্ছিল। এখন যখন সে ঘুমাতে শুরু করলো, তখন তার মনে হলো তার চারপাশে কোনো এক বন্য প্রাণী আছে। এটা সত্য ছিল। এবার সে তার বুদ্ধিমত্তাকে কাজে লাগালো এবং লাইটার জ্বালানোর সময় তিনি পেছন থেকে গ্যাস ছিটিয়ে দেন এবং আগুন দিয়ে তিনি পশুটিকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেন। এখানে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠলে তার প্রচণ্ড মাথা ব্যথা হয়। মাথা থেকে রক্ত বের হচ্ছিল। সে অনুভব করলো তার মাথায় কিছু নড়ছে। তিনি বুঝতে পারলেন যে তার মাথায় একটি পোকা আছে। এখানে ভয়ঙ্কর দৃশ্য দেখানো হয়েছে
যেখানে পোকাটা ঠিক তার মাথার ভিতরে, এবং সে পোকাটিকে লেজ ধরে তার মাথা থেকে টেনে বের করে দেয় আর সামনের যাত্রা শুরু করে। তিনি পাখির ডিমও দেখতে পান যা সে ভেঙে খেয়েছে। একটু এগিয়ে তিনি একটি জায়গায় খুঁজে পেলেন যেখানে উপজাতির লোকেরা থাকতো। তারপর কিছুটা বিপদের কারণে সেখানে থেকে চলে যায়। ক্যাম্প করার জন্য একটি ভালো জায়গা। তিনি কিছুক্ষণ বিশ্রাম নেন। এখানে বসে তার পাও ব্যথা করছিল। জুতা খুলতেই দেখলেন তার পা কেটে গেছে। পা থেকে রক্ত ঝরছিল পায়ে ব্যথার কারণে তাকে এখান থেকে। কিন্তু সকালবেলা এই জঙ্গল থেকে বেরিয়ে আসার জন্য অনেক উদ্যম নিয়ে উঠেছিল। একটু হাঁটার পর পায়ের ছাপ দেখতে পেল এবং তিনি খুব খুশি হলো। সে ভেবেছিল এগুলো হবে মার্কের পায়ের। তার একটি আশা ছিল যে এখন সে তার বন্ধুকে খুব কাছে দেখতে পাবে, কিন্তু তা ছিল। দৃশ্যটি কাটার পরে আমাদের অবশেষে কেভিনকে দেখানো হয় যে নদীর পাড়ে উড়ে গিয়েছিল, আর গ্রামবাসীরা তাকে দেখে উদ্ধার করে। যত তাড়াতাড়ি কেভিন একটু সুস্থ হয়, তিনি সঙ্গে সঙ্গে গিয়ে অফিসারের সঙ্গে দেখা করেন এবং তাকে ইউসির জন্য সাহায্যের জন্য জিজ্ঞাসা করে, কারণ সে পানিতে হারিয়ে গেছে। অফিসারও কেভিনের কথা শুনছে। ইউসিকে উদ্ধার করতে সে জঙ্গলে উদ্ধারকারী বিমান পাঠায়। এখানে ইউসি, যিনি তখনও জঙ্গলে ছিলেন, কারণ টানা 14 দিন এই জঙ্গলে বাস করেন, তার মানসিক অবস্থা এখন খারাপ হতে থাকে। হঠাৎ তিনি উপর থেকে একটি বিমানের শব্দ শুনতে পেলেন। একটা আশার আলো তার ভিতরে ঢুকে গেল, আর লাল কাপড় নিয়ে তিনি বিমানের সংকেত দিচ্ছিলেন। কিন্তু তার ভাগ্য খারাপ যে বিমানটি তাকে দেখতে বা শুনতে পায়নি। এখানে প্লেন এসে খবর দিল যে তিনি জঙ্গলের কোথাও ইউসিকে খুঁজে পাননি। এ কথা শুনে কেভিনের প্রাণ গেল এবং তিনি আরও ইউসিকে বাঁচাতে অফিসারের কাছে সাহায্য চাইলেন। অফিসার ভাবলেন সেই ইউসি নিশ্চয়ই জঙ্গলে মারা গেছেন, কারণ সে 2 সপ্তাহ ধরে জঙ্গলে হারিয়ে গেছে, আর এখানে কেউ 5 দিন জঙ্গল থেকে না আসে। ধারণা করা হয় তিনি নিশ্চয়ই মারা গিয়েছেন। কিন্তু তবুও কেভিনের মনে এই শান্তি ছিল যে, বা এই আশা ছিল যে তার বন্ধু বেঁচে আছে। সে কারণে গ্রামে একজনের সাথে তার দেখা হয় যে জঙ্গলের কথা খুব ভালো করেই জানতো এবং তার কাছ থেকে সাহায্য চাচ্ছে। ইউসিকে খুঁজতে সে নদী দিয়ে জঙ্গলে ফিরে যায়। এখানে জঙ্গলে ইউসি দেখতে পায় যার মানসিক অবস্থা খারাপ হতে থাকে, তার শারীরিক অবস্থাও অবনতি হয়েছে। এগিয়ে যাওয়ার পর শক্তি নেই, তার প্রাণহীন অবস্থায় পড়ে আসে। সেখানে হঠাৎ একজন বন্য মহিলা তার কাছে আসে, যাকে দেখে সে ভয় পেয়ে গেল। বন্য মহিলাটিও ভয় পেয়ে গেল, কিন্তু এ সময় ইউসির জন্য একটা মহান আশীর্বাদ ছিল। বন্য মেয়েকে বুঝিয়ে বলল, কিছুই হবে না, আমার কাছে আসো, আমার সাথে থাকো। সে বন্য মেয়েটি তার সাথে ঘুমাতে দেয় এবং কিছুক্ষণ পর যখন তার চোখ খুলল, তিনি জানতে পারল মেয়েটি আশেপাশে নেই। এবং তারপর এটি এখানকার প্রকাশ করা হয় মেয়েটি এখানে আসেনি। এই ছবি তার মায়া ছিল। এরপর সে তার উপর নিয়ন্ত্রণ ফিরে পায় এবং একটি গাছে পৌঁছায় যার উপর অনেক পোকামাকড় ছিল। সে তার কাপড় খুলে ফেলে, আর সেই গাছটা ধরে যেতে পোকামাকড় তার উপর আহরণ করে এবং তাকে কামড় দেয় এবং নদীতে যাওয়ার সাহস দেয়। তারপর চিন্তাধারা অনুযায়ী ঠিক তাই ঘটেছে। কিছুক্ষণের মধ্যেই সব পোকা তার শরীরে উঠে গেল এবং যখন তারা তাকে কামড়াতে লাগলো, সে পালিয়ে গেল তার শরীর থেকে পোকামাকড় পেটে এবং নদী ধরে পৌঁছে গেল। অবশেষে পোকামাকড় পরিষ্কার করার পর তিনি এখানে ওয়াই লিখলেন এবং তার নামের এই চিহ্নটি তৈরি করে, যাতে কেভিন তাকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছায়, জানতে পারেন ইউসি এখানে বেঁচে আছে। সে এটা ভাবছিল, হঠাৎ এক কচ্ছপ তার সামনে দিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে একটা পাথর তুলে নিল সে এবং তাকে হত্যার চেষ্টা করেন, যাতে সে তাকে হত্যা করে এবং তাকে খায় এবং তার ক্ষুধা নিবারণ করে। কিন্তু তারপর এই কচ্ছপের জন্য তার মায়া হলো। এই কচ্ছপটিকে সে আর মারেনি। যাই হোক, রাত পড়ে এখন ইউসি জানতে পেরেছে যে সে বাঁচতে পারবে না, কারণ তার মধ্যে প্রাণ ছিল না। এগিয়ে যেতে বেঁচে থাকার জন্য এবং এখনো কেউ তাকে নিতে আসেনি। সে ভেবেছিল সে মারা যাবে
এই বিদ্রোহে সে ঘুমিয়ে গেল। সকাল হয়ে গেল, তাই আমরা একটি ভালো জিনিস দেখেছি যে কেভিন সত্যি তাকে খুঁজতে গিয়েছে। তিনি নদীর ধারে এপারে এসেছিলেন এবং তিনি ইউসির চিহ্ন দেখতে পেলেন। সে বুঝতে পেরেছেন ইউসি এখনো বেঁচে আছে আর জঙ্গলের মাঝে এখানে কোথাও কাছাকাছি আছে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও কোথাও তিনি তাকে খুঁজে পাননি এবং তারপর কেভিনকে এখান থেকে যেতে হয়েছিল। আশাহীনভাবে কেভিনও অনুভব করলেন যে এখন ইউসি টিকে থাকতে পারবে না। ফিরে যাওয়ার জন্য নৌকার জেনারেটর চালু হওয়ার সাথে সাথে তার কণ্ঠস্বর কেঁপে উঠল। ইউসি কেভিনকে ডাকছিল, কিন্তু তার কণ্ঠস্বর এত দূরে পৌঁছাতে পারেনি কেভিনের কাছে, কারণ এখানে ঢেউয়ের আওয়াজ অনেক বেশি ছিল আর নৌকাটাও ছিল সুরগুলো। এভাবে ইউসির শেষ আশাটাও ভেঙে গেল। তার বন্ধু তাকে বাঁচাতে এত কাছে এসেছিল, কিন্তু হতে পারে ভাগ্য তার সাথে ছিল না। সে শুধু ভাবছিল যে হঠাৎ কেভিন ঘুরে দেখলো এই জঙ্গলে তিনি শেষবারের মতো দেখছেন এবং তিনি ইউসিকে দেখেছিলেন। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর এটা আমার প্রথম মুভি এক্সপ্লেন। কেমন হয়েছে জানি না, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।